নিম্ন আয়ের দেশ থেকে এখনই মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হতে চায় না বাংলাদেশ এবং এই মর্মে জাতিসংঘে আবেদনও করেছে। একটু অবাক করার মতো মনে হতে পারে যে বাংলাদেশ কেন নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশ হতে চায় না বা এখনই কেন চায় না। আসলে সমস্যাটা কোথায়? সবাই তো চায় যে গরিব দেশ থেকে একটু ধনী দেশে রূপান্তরিত হই, তাহলে কেন বাংলাদেশ চায় না? তো এর পিছনে সুন্দর একটা ব্যাখ্যা আছে, সুন্দর অর্থনৈতিক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, তার জন্য সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে। তো দেখো যে আমার ঠিক পিছনে দুইটা নিউজ ক্লিপ আছে। উপরের যে নিউজ ক্লিপটা এটা আজকের নিউজ পেপার, প্রথম আলোর 4 জুন 2026-এর নিউজ পেপার, এবং নিচে যে নিউজ ক্লিপটা আছে এটা 2 বছর আগের 2024-এর একটা নিউজ ক্লিপ। এই দুইটা থেকে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ আসলে কেন এখনই নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হতে চায় না। আচ্ছা, তো আগে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে একটা রাষ্ট্র নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে বা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় এলডিসি গ্রাজুয়েশন বা এলডিসি থেকে উত্তরণ। দেখো যে এইখানে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পথে যে একটা রোড ম্যাপ সেটা দেওয়া আছে, 2024 এটা প্রকাশ করা হয়েছিল। তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আলোচনা করা হয়েছে। দেখো প্রথমে লেখা হয়েছে 1975 সালের এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত করা। তো জাতিসংঘ 1971 সালে প্রথম সারা বিশ্বের যে দেশগুলো আছে তাদেরকে লিস্ট করে, এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, মানে যেসব দেশগুলো অনুন্নত, মানে খুবই কম উন্নত দেশ, মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশ, আরেকটা হচ্ছে উন্নত দেশ। তো 1975 সালে বাংলাদেশ সর্বপ্রথম এই এলডিসির অন্তর্ভুক্ত হয় বা নিম্ন আয়ের দেশের অন্তর্ভুক্ত হয়। তো প্রত্যেক 3 বছর পর পর জাতিসংঘ অ্যাসেসমেন্ট করে এবং 2021-এ এসে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য একটা সুপারিশ দেয় জাতিসংঘ। জাতিসংঘের একটা ডিপার্টমেন্ট এই বিষয়টাকে দেখে, যেটাকে বলে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি। এই সিডিপি 2021 সালে চূড়ান্ত সুপারিশ করে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত হওয়ার, এবং 2018-21 এই দুইটা অ্যাসেসমেন্ট ইয়ারেই বাংলাদেশ কন্ডিশনগুলোকে ফুলফিল করতে পারে। এবং 2024 সালে দেখা যায় যে যে 3টা কন্ডিশন ছিল, 3টা কন্ডিশনই ফুলফিল হয়ে গেছে। সেটা কি ছিল? মাথাপিছু আয় হতে হবে সর্বনিম্ন 1306 মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ওই সময় ছিল 2684 মার্কিন ডলার, অলমোস্ট দ্বিগুণ। আচ্ছা, মানব সম্পদ সূচক বাংলাদেশের মান ছিল 77.5, যেখানে থাকতে হতো সর্বনিম্ন 66, তার মানে এইখানেও যথেষ্ট উপরে বাংলাদেশের অবস্থান ছিল। আবার অর্থনৈতিক ও পরিবেশের যে ভঙ্গুরতা সূচক, সেইখানে 32-এর নিচে মান থাকতে হতো এবং বাংলাদেশের মান ছিল 21.9, তার মানে এই 3টা যে কন্ডিশন, 3টা কন্ডিশনই বাংলাদেশ ফুলফিল করতে পেরেছিল। অর্থাৎ এ সময় এসে 2024-এ এসে জাতিসংঘ বাংলাদেশকে অনুমোদন দেয় যে 2026 সালের 24শে নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বা নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে মধ্য আয়ের দেশে পদার্পণ করবে। এটা হচ্ছে 2024-এর একটা সামারি। দেখো যে এইখানে তারিখটা উল্লেখ করা ছিল 24 নভেম্বর 2026, কিন্তু বাংলাদেশ বেশ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় তারপর থেকে। যে 2020-21 আমরা দেখেছি যে করোনা ভাইরাসের সময়টা ছিল, তারপর 2024-এ যখন জুলাই গণঅভ্যুত্থান হলো, তারপর থেকে বাংলাদেশের ইকোনমি অনেকটা আনস্টেবল ছিল। এবং বাংলাদেশ যদি নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হয় তাহলে যেটা ঘটবে, এর অসুবিধাগুলো কি, সুবিধাগুলো কি? সুবিধা হচ্ছে যে বাংলাদেশ বহির্বিশ্বে ভাবমূর্তি তার একটু উন্নত হবে যে আমরা নিম্ন আয়ের দেশ না, মধ্য আয়ের দেশ। বাংলাদেশ সহজে ঋণ নিতে পারবে বিভিন্ন সংস্থা থেকে, কারণ বাংলাদেশ এখন গরিব দেশ না, বেশ ভালো টাকা পয়সা এই দেশের আছে, এই ক্রেডিবিলিটি বৃদ্ধি পাবে। এইসব হচ্ছে সুবিধাজনক দিক। আবার হচ্ছে ফরেন ইনভেস্টর আকৃষ্ট হবে, কারণ এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, এটা অনুমান করে। আচ্ছা, আর অসুবিধাগুলো হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস আমি বলবো, সেটা হচ্ছে যে সর্বপ্রথম বাংলাদেশ যে বিষয়টা সাফার করবে সেটা হচ্ছে কোটা ফ্রি অ্যান্ড ডিউটি ফ্রি। এই সুবিধাটা বাংলাদেশ আর পাবে না। অর্থাৎ শুল্ক মুক্ত যে বাণিজ্য করার সুবিধা বাংলাদেশ পেত ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ যে সুবিধা পেত সেটা আর পাবে না। এই সুবিধা শুধুমাত্র দেওয়া হয় এলডিসি কান্ট্রিজকে, মানে নিম্ন আয়ের দেশগুলোকে দেওয়া হয়। বাট যখন বাংলাদেশ মধ্য আয়ের দেশে চলে যাবে এই সুযোগ আর দেওয়া হবে না। ভাইয়া তোমরা এখন টাকা পয়সা আর্ন করো, তোমাদেরকে আর ডিউটি ফ্রি, কোটা ফ্রি, অর্থাৎ তোমাদেরকে শুল্ক মুক্ত বাণিজ্য করার এই সুবিধা আর দেওয়া হবে না। তারপর অসুবিধায় পড়বে কি? প্যাটেন্ট নিয়ে যে সমস্যাটা, যে বাংলাদেশ এখন চাইলেই ধরো যে কোনো একটা মেডিসিন সে প্রডিউস করতে পারে, কোনো পেটেন্ট ক্লেম নাই, কারণ এটা গরিব দেশ, তো কোনো উন্নত দেশ পেটেন্ট ক্লেম করে না।
কিন্তু যখন বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে, বাংলাদেশ কোনো মেডিসিন তৈরি করতে গেলে সেটার পেটেন্ট যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে থাকে, তারা পেটেন্ট ক্লেম করবে এবং মামলা করবে যে তোমরা আমাদের পেটেন্ট চুরি করে ওষুধ তৈরি করতেছো, তখন আমাদের পেটেন্ট কিনে তারপর ওষুধ তৈরি করতে হবে, এর আগে আমরা করতে পারবো না। তো এই ধরনের যে অসুবিধাগুলো বাংলাদেশ ফেস করবে, অর্থাৎ ট্রেডের ক্ষেত্রে বা আমাদের যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে যে সহজ যে ইয়াগুলো ছিল, সমীকরণগুলো ছিল, সেগুলো জটিল হয়ে যাবে। জাতিসংঘের যে সফট লোন উইন্ডো আমরা বলি আইডিএকে, এই আইডিএ থেকে সহজ শর্তে ঋণও আমরা নিতে পারবো না। তো এই যে আমাদের অনেকগুলো রাস্তা বন্ধ হয়ে যাবে, এই এতগুলো রাস্তা বন্ধ হলে যতগুলো চ্যালেঞ্জ তৈরি হবে, সেই চ্যালেঞ্জগুলো ফেস করার মতো অবস্থাতে বর্তমানে বাংলাদেশ নাই। বাংলাদেশের অর্থনীতি ওই পর্যায়ে পৌঁছতে গেলে অন্তত আরও কয়েকটা বছর সময় দরকার, এবং এই কারণেই বাংলাদেশ সরকার জাতিসংঘের সিডিপিতে আবেদন করেছে যে অন্তত 3 বছর যাতে পিছানো হয়, 2026 নয় 2029-এর 24 নভেম্বরে গিয়ে যাতে বাংলাদেশ এলডিসি থেকে মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হয়, এর জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সিডিপি তার যে পর্যালোচনা, তার যে অবজারভেশন, সেটার উপর ভিত্তি করে প্রতিবেদন দিয়েছে কি যে সংস্কারের শর্তে উত্তরণের সময় পেছাতে পারে। অর্থাৎ এটা হচ্ছে সিডিপির কথা। তারা বলছে যে আমরা পেছাবো 3 বছর না, তার চেয়ে কম সময়, 1 বছর বা 2 বছর সর্বোচ্চ পিছাতে পারে, বাট সংস্কারের শর্তে। কি সংস্কার? বাংলাদেশের যে অবকাঠামোগত সমস্যাগুলো আছে বাণিজ্য ক্ষেত্রে, বা আমাদের যে অর্থনৈতিক অবকাঠামোগুলোর যে সমস্যাগুলো আছে, এইগুলোতে যদি আমরা সংস্কার আনতে পারি, তাহলে আমাদেরকে 1 থেকে 2 বছর সময় দিতে পারে, যে সময়ের পরে গিয়ে আমরা এলডিসি থেকে মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হব। তাহলে এই কোশ্চেনটা, এটা এর আগেও বিভিন্ন পরীক্ষাতে এসেছে, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষাতে এলডিসি থেকে কোশ্চেন এসেছে। তো এই যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার তারিখ ছিল 24 নভেম্বর 2026, এই তারিখটা অবশ্যই গুরুত্বপূর্ণ তারিখ। এবং এই এলডিসি তালিকা কে করে? সিডিপি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, জাতিসংঘের একটা উইং, তারা এটা করে থাকে, এটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং বাংলাদেশ আবেদন করেছে 3 বছর পেছানোর জন্য, এটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং সিডিপি শর্ত দিয়েছে সংস্কারের শর্তে পিছাতে পারে, এটা গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ 1975 সালে প্রথম এলডিসির অন্তর্ভুক্ত হয়, গুরুত্বপূর্ণ তথ্য। 1971 সালে সর্বপ্রথম এলডিসির লিস্ট করা হয়, এটাও গুরুত্বপূর্ণ তথ্য। আবার বাংলাদেশ 3টা শর্তই ফিল আপ করেছিল 2021 সালে, এটা মনে রাখতে হবে। 3টা শর্ত কি কি? মাথাপিছু আয় সূচক, মানব সম্পদ সূচক, আরেকটা অর্থনৈতিক ও পরিবেশের ভঙ্গুরতা সূচক। 3টা সূচকের নাম মনে রাখতে হবে। এবং যখন বাংলাদেশ এই 3টা সূত্র পূর্ণ করেছিল, তখন বাংলাদেশের অবস্থা কি ছিল? যারা একটু ডিপ পড়তে চায় তারা এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে। এলডিসি থেকে মধ্য আয়ের দেশে চলে গেলে যে চ্যালেঞ্জগুলো আছে, ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা পাবে না, স্ট্রিপস বা প্যাটার্ন যে সুবিধাটা ছিল কোনো প্রোডাকশনের জন্য, সেই সুবিধা পাবে না, সফট লোন যেটা দিত জাতিসংঘ আইডিয়ার মাধ্যমে, সেটার পাবে না। এগুলো হচ্ছে চ্যালেঞ্জগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর সুবিধা হচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে, বাংলাদেশের উপর মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে, এবং একই সাথে বাংলাদেশ অন্যান্য সংস্থা থেকে লোন নিতে পারবে, এই ক্রেডিবিলিটি দেখিয়ে যে আমাদের এখন টাকা পয়সা যথেষ্ট আছে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে বেশ একটা জটিল বিষয় বুঝতে পারলাম। এটা মোটামুটি চাকরি পরীক্ষা রিটেনকেও কাভার করে, অনেকটা এমন অবস্থা, কারণ এটা খুবই একটা জটিল কনসেপ্ট। তো এই ভিডিওটা থেকে যারা বুঝতে পেরেছে টোটাল এলডিসি কনসেপ্ট বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজের যে কনসেপ্ট, তো এবং এখান থেকে গ্রাজুয়েশনের যে কনসেপ্ট, তো এটা আশা করি তোমার লাইফ টাইম কাজে দিবে। তো ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমন্ত্রণ রইল।